এইচএসসি 27 ব্যাচ ইয়ার ফাইনাল মাত্র শেষ হয়েছে এবং তোমার সিলেবাসের একটা করুণ অবস্থা। তুমি বুঝতে পারছো না তোমার সেকেন্ড ইয়ারের লাইফ কিভাবে শুরু করা উচিত, কারণ সেকেন্ড ইয়ারের লাইফে শুধুমাত্র এইচএসসির পড়া না, এর মধ্যে অ্যাডমিশনের পড়াও অনেকখানি ইনক্লুডেড। তাহলে আমি অ্যাডমিশনের পড়া কখন পড়বো, কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো, কোন রুটিন ফলো করে পড়বো, কোন জিনিসগুলো পড়বো, সব কিছু নিয়ে একটা টোটাল রোডম্যাপ। যদি তুমি এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখে থাকো, আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি এই বাকি ভিডিওটাও দেখো, কারণ এই পুরো ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমার পুরো একাডেমিক লাইফটা, স্পেশালি তোমার সেকেন্ড ইয়ারের লাইফটা বদলে দিতে পারে। আমরা প্রথমেই চলে যাব তোমার টাইম লাইনে, যে টাইম লাইনে আমরা দেখবো যে তোমার কখন থেকে কি 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 পড়তে হবে। আমি যদি তোমার টাইম লাইনে চলে যাই, দেখো আমাদের ফার্স্ট স্লাইড যেটা আমাদের 27 ব্যাচের টাইম লাইনে, তুমি এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছো জুলাই, এবং আজ জুলাইয়ের 10 তারিখ। আমি যখন যেই মুহূর্তে এই ভিডিওটা করছি সেই অর্থ অনুসারে তুমি জুলাইয়ের প্রায় হাফ পেরিয়ে ফেলেছো। এবং এই প্রেজেন্টে দাঁড়িয়ে যদি তুমি তোমার অবস্থা দেখো, আমি জানি না তুমি কেমন পড়েছো, তুমি সিলেবাস আদৌ পড়েছো কিনা, বা হাফ ইয়ারলি সিলেবাস বা তোমার ইয়ার ফাইনালের সিলেবাস তুমি কমপ্লিট করেছো কিনা, কিন্তু আমি যদি ধরে নেই যে তোমার সিলেবাস বাকি, এবং এটাও যদি আমি ধরে নেই এবং এটা যদি সত্যি হয় যে তোমার অ্যাডমিশন সম্পর্কে আসলে কোনো আইডিয়া নাই, কেমন প্রশ্ন হয়, প্রশ্নের জন্য আমি কোন কোন জিনিস পড়বো, কোন কোন সোর্স থেকে পড়বো, কিভাবে পড়বো, কোন কোন ক্লাস দেখে পড়বো, তাহলে আমরা একটু সামনের দিকে দেখি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, তুমি এই ভিডিওটা এই কারণেই দেখছো যে তোমার প্রপার গাইডলাইন নাই, অথবা তুমি এরকম ভিডিও আগেও দেখছো বাট ওই গাইডলাইন তোমার পছন্দ হয় নাই বলেই এখনো পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত তুমি আছো। এখন এই প্রেজেন্টে থাকা অবস্থায় তোমার টার্গেট হবে হচ্ছে সিলেবাস কমপ্লিট করা। এবং যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় সিলেবাস কমপ্লিট করার জন্য তুমি কতদিন সময় পাবা, আমরা একটা আন্দাজ করতে পারি যে তোমার লাস্ট ড্যান্স হবে এই ডিসেম্বর এবং জানুয়ারির মাঝে। কারণ এই ডিসেম্বর ও জানুয়ারির মাঝে তুমি যদি 90% এইচএসসি সিলেবাস কমপ্লিট করতে না পারো এবং প্রপার অ্যাডমিশন আইডিয়া হতে পারো তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট বা মেডিকেল অ্যাসপিরেন্ট, এই টাইমের মধ্যে তোমার যদি একটা প্রপার অ্যাডমিশন আইডিয়া না আসে, তাহলে কিন্তু তুমি বড়সড় একটা বিপদে পড়ে যাবা। সো তোমার টার্গেট হচ্ছে এই জুলাই থেকে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে যে করেই হোক তোমার যে সিলেবাস, এই সিলেবাসটা কমপ্লিট করা, সিলেবাসটা কমপ্লিট করা। ঠিক আছে, কিভাবে করতে হবে সেসব নিয়ম সম্পর্কে আমরা সামনে আসবো। এই জানুয়ারি কেন আমরা টার্গেট রাখলাম, কারণ ফেব্রুয়ারির 6 তারিখের থেকে বা তার আগে বা তার পরে বিভিন্ন কলেজ ভিত্তিতে আমরা টেস্ট এক্সাম শুরু হতে দেখবো। এবং টেস্ট এক্সামে অন্তত তুমিও এক্সপেক্ট করো না, আমিও এক্সপেক্ট করি না যে তুমি ওই টাইমটাতে অনেকখানি পড়া বাকি রেখে শুধুমাত্র সিকিউ আর ওয়ান শট দেখে তারপর পরীক্ষা দিতে যাবা। নিশ্চয়ই ওই টাইমটা তোমার রিভিশন ফেজ চলবে। তুমি কি আমার সাথে একমত? তুমি নিশ্চয়ই চাও না যে আমি ফেব্রুয়ারিতে গিয়ে ওয়ান শট দেখে পরীক্ষার আগের দিন রাতে ওয়ান শট দেখে পরীক্ষা দিতে চাই। তুমি সেটা চাও না। সো তোমাকে এই টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। তোমার হাতে সময় কিন্তু খুব কম নাই। তুমি যদি গুনে দেখো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে পাইলা হচ্ছে 5 মাস, সর্বোচ্চ 6 মাস তুমি পাবা। 6 মান্থ ইজ মোর দ্যান এনাফ। 6 মান্থ এইচএসসির সিলেবাস কমপ্লিট করার জন্য যথেষ্ট, ইভেন ইফ যদি তুমি সিলেবাসের প্রায় কিছুই না পড়ে থাকো, তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, বাট 6 মান্থস ইজ এনাফ। এইবার এই টেস্ট পরীক্ষার পর তুমি এর মধ্যে যা করার করে নিছো, এর মধ্যে তুমি একাডেমিক পড়লে পড়ে নিছো, ইফ ইউ আর এ মেডিকেল অ্যাসপিরেন্ট প্রি মেডিকেল তুমি করলে এর মধ্যেই করে নিছো, এরপরে করার অ্যাকচুয়ালি টাইম নাই। আমি কখনো সাজেস্ট করবো না, কারণ ফেব্রুয়ারির পর তোমার পুরো দমে এইচএসসির প্রিপারেশন নিতে হবে। তোমার যে যাই বলুক ভাই, তোমার এইচএসসি প্রিপারেশন নেওয়া চাই। এই টাইমটাতে অন্য কিছু করতে গেলে এইচএসসি প্রিপারেশনে বাধা পড়বে, জিপিএ 5-এ বড় সড়ো একটা ঝটকা খাবা। এখানে এসএসসি পরীক্ষা যারা দিছো সেখানে সবার জিপিএ 5 আছে কিনা এটা তো একটা বড় ব্যাপার, কারণ আই এম প্রিটি শিওর যে এখানে অনেকে আছে যাদের জিপিএ 5 নাই, কিন্তু তারা মেডিকেল অ্যাসপিরেন্ট, সো তাদের ক্ষেত্রেও বিষয়টা অন্যরকম। এবং তুমি দেখো, তুমি যদি জুনে এইচএসসি পরীক্ষা দাও, তোমার জুলাইয়ের মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে তারপর তুমি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর পাবা, নভেম্বরে তোমার পরীক্ষা। আমি নভেম্বরের আগে ধরতেই পারছি না। আবার নভেম্বরের পরে যে আমি ডিসেম্বরে ধরবো সেটা ধরার সুযোগ নেই। একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে নভেম্বর। তুমি একটা জিনিস দেখো, শিক্ষামন্ত্রীর কথা শুনে তুমি একটা জিনিস বুঝতে পারছো, উনি অ্যাডমিশনের টাইমটা কমায় আনতে চাচ্ছেন। অর্থাৎ এই জুনে, এই যে জুলাইয়ের পর নভেম্বরে যে পরীক্ষা হবে সেটাও আমরা পুরোপুরি বলতে পারছি না। উনি যদি হুট করে কমিয়ে দেন, আমাদের কিচ্ছু বলার থাকবে না, কিচ্ছু বলার থাকবে না। একটা স্টুডেন্ট সে তার একাডেমিক টাইমে কেমন পড়াশোনা করছে এর উপরেই কাইন্ড অফ অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিতে যাবে। সো সেই জন্য প্রি মেডিকেলের কথাটা আমরা অনেক সময় বলি। আমি প্রি মেডিকেলের প্রচারণা করছি না, বাট আমি তোমাকে ইম্পর্টেন্সটা বোঝাচ্ছি, সেসব নিয়ে আমরা সামনে আসবো। বাট আমাদের নেক্সট যে স্লাইড সেটা হচ্ছে যে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আমাদের কিভাবে পড়া উচিত। দেখো,
আমি যদি মোট সামারাইজ করি, আমাদের মোট 75 চ্যাপ্টার আছে, তাই না, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির মধ্যে। কিন্তু সত্যি বলতে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। এখন অনেক ভাই তোমাকে বলবে আরে শুধু এই চ্যাপ্টার পড়ে যাও, এই চ্যাপ্টার পড়ে যাও। আমি তোমাকে সেটা বলবো না। কারণ কি জানো? কারণ হচ্ছে হ্যাঁ, সিকিউ এর জন্য কিছু সিলেক্টিভ চ্যাপ্টার ঠিক ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তুমি বোর্ডের কোশ্চেন দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ আসছে, বিগত বছরগুলোতে আসছে। সো তুমি 6 মাস হাতে রেখে কোন দুঃখে এই সিদ্ধান্ত নিবা যে আমি এই চ্যাপ্টারটা পড়বো না, ড্রপ আউট করবো? ওয়াই? তোমার কাছে 6 মাস টাইম আছে, তোমার মাথায় 1.5 কেজির একটা ব্রেইন আছে, তুমি এটা কেন ইউটিলাইজ করবা না? সো আমি তোমাকে বলবো হ্যাঁ, সিকিউ এর জন্য সিলেক্টিভ চ্যাপ্টারগুলোর তোমার আলাদা একটা অ্যাফেকশন থাকবে, সেটার জন্য তুমি আলাদা একটা ভালো প্রিপারেশন নিবা। কিন্তু এমসিকিউ এর জন্য যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তোমাকে সেই এমসিকিউ গুলো পারার জন্য হলেও এই 75 চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। অ্যান্ড ইট ইজ ভেরি মাচ পসিবল, কারণ যে চ্যাপ্টারগুলো আমরা সিকিউ এর জন্য বাদ দেই, ওই চ্যাপ্টারগুলো সাধারণত খুব অল্প বা ছোট হয়ে থাকে, অথবা বড় হইলেও ওর মধ্যে ইউজফুল এমসিকিউ আসবার মতো তথ্য কম বা বুঝবার মতো থিওরি কম। বুঝতে পারতেছো? ওইগুলো তোমার টাইম কম লাগবে। অন্য যে চ্যাপ্টারটা থেকে খুব ফ্রিকোয়েন্ট সিকিউ আসতে দেখা যায়, তার চেয়ে এই চ্যাপ্টারগুলো, বাকি যে ছোট চ্যাপ্টার যেগুলো তুমি গুনতেছই না কিন্তু এমসিকিউ আসতে পারে, সেগুলো কমপ্লিট করতে তোমার টাইম কম লাগবে। এখন আমরা যেভাবে রুটিনটা সাজাই, দেখো রুটিন আমি একটা বানাই দিলাম, তুমি রুটিন মানতে পারবা না। কেউ কেউ আছে নাইট আউল, রাত্রেবেলা জাগো, কেউ কেউ আছে খুব ভোরবেলা উঠে পড়ো। যেটাই করো না কেন, তোমাকে নিজের রুটিন সাজাইতে হবে এভাবে যে তুমি যেন প্রত্যেকদিন অ্যাটলিস্ট 3টা সাবজেক্ট খুব ভালোভাবে টাচ করো। এবং টু বি অনেস্ট, তুমি যদি আসলেই এই কথা মতো 75 চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করতে যাও, এখন থেকে ডেইলি তোমাকে 10 থেকে 12 ঘন্টা স্টাডি টাইমে দিতেই হবে। এখন 10 থেকে 12 ঘন্টা আটকে ওঠার মতো টাইম, কিন্তু এই তুমি একটা টাইমে অ্যাডমিশনে গিয়ে 15 থেকে 16 ঘন্টা, তার চেয়েও বেশি টাইম পড়ার টেবিলে বসে থাকবা এই একটা ভুলের কারণে যে তুমি একাডেমিক লাইফে পড়ো নাই। তুমি কি এই ভুলটা করতে চাও? ওই টাইমে নিজের চুল ছিঁড়তে চাও? আই উড হাইলি সাজেস্ট যে তুমি এখন থেকে পড়া শুরু করো। তোমার অ্যাডমিশন লাইফ এত ফুরফুরা হবে, অ্যাডমিশন লাইফে অন্তত অন্যদের চেয়ে অনেক বেশি স্ট্রেস ফ্রি থাকবা তুমি। আমার কথা বুঝতে পারছো? ওকে, সো 3টা সাবজেক্ট তুমি ঠিক করে নিবা। তুমি যদি ধরো সকালবেলা, হ্যাঁ সকালবেলা তুমি ধরো ভোরে উঠলা, তুমি সকালবেলাকে ভাগ করো হচ্ছে ভোর থেকে 12টা পর্যন্ত, দুপুরবেলাকে ভাগ করো হচ্ছে 1টা থেকে 5টা পর্যন্ত, তুমি রাতের বেলাকে ভাগ করো 7টা থেকে 11:30টা পর্যন্ত। তোমার যে স্লটে পড়তে ভালো লাগে, যেই স্লটে যেই সাবজেক্ট সাজাইতে চাও, যতক্ষণ সাজাইতে চাও, ইভেন ইফ তুমি যদি এরকম করো আমি এক সাবজেক্ট দিনে দুবেলা পড়বো, আমি সকালবেলা 1 ঘন্টা পড়বো, বিকালবেলা 1 ঘন্টা পড়বো, জাস্ট ফর দিস যে আমি বোর্ড না হয়ে যাই, মোনোটোনাস ফিল না হয় আমার, সেটাও তুমি করতে পারো। এটা তোমার পুরো ইন্ডিপেন্ডেন্স আছে, কিন্তু তুমি পড়ো, এই জিনিসটাই আমি শুধু তোমার কাছ থেকে চাই। আর এই টাইমটাতে, এই পিরিয়ডিক স্টাডি টাইমটাতে আমি তোমার কাছে একটা জিনিস দাবি করব, যদি তুমি আসলেই 10 to 12 আওয়ার্স না হোক, 8 to 10 আওয়ার্স হোক, 6 to 8 আওয়ার্স হোক, যেটাই করো না কেন, তুমি অ্যাটলিস্ট তোমার স্লিপ শিডিউল এবং বডি ক্লকটাকে ফিক্স করে ফেলো। স্পেশালি যারা রাতের বেলা জাগো অনেক বেশি এবং তুমি বোঝো যে এই জিনিসটা আস্তে আস্তে তোমার দেহের ক্ষতি করতেছে, তোমরা প্লিজ তোমার স্লিপ শিডিউলটা চেঞ্জ করো। এটা একদিনে হবে না, 2 দিনে হবে না, 3 দিনের দিন তুমি নিজেই বিরক্ত হয়ে যাবা। সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচন্ড রকম মাথা যন্ত্রণা করে, পড়তেই তো পারি না, কে বলে ভোরে উঠে খুব ভালো পড়া হয়। তুমি 1 সপ্তাহ, আই চ্যালেঞ্জ ইউ, 1 সপ্তাহ সকালবেলা মাকে বলে বা যে কাউকে বলে ঘুম থেকে টানা 1 সপ্তাহ উঠে দেখো, 8ম দিন থেকে তোমার আর বোর্ড লাগবে না, মাথা যন্ত্রণা করবে না, তোমার মনে হবে না যে সকালবেলা উঠে পড়া হয় না। আমি নিজে প্রমাণ, আমি নিজে নাইট আউল ছিলাম, আমি কয়েকদিন আগে নিজের স্লিপ শিডিউল চেঞ্জ করছি। সো বুঝতে পারতেছো মোটামুটি একটা কাহিনী। এরপরে প্রশ্ন আসে যে ভাই আপনি যে বললেন সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই জিনিসটা দেওয়া কাইন্ড অফ একটা অন্যায়, বাট তারপরও আমি কি জন্য বলছি যে তুমি এই চ্যাপ্টারগুলোর প্রতি একটা বিশেষ অ্যাফেকশন দেখাবা, এই চ্যাপ্টারগুলোর প্রতি একটা বেশি প্র্যাকটিস থাকবে, সিকিউ কেমন আসে সেগুলো দেখার চেষ্টা থাকবে। তুমি দেখো, যদি বায়োলজির ফার্স্ট পেপার বা বোটানির দিকে যাই, আমি বোটানির ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, 7 + 8 চ্যাপ্টার, 9 এবং 11 চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি ফার্স্ট চ্যাপ্টার থেকে আসবেই সিকিউ, সেকেন্ড চ্যাপ্টার এবং 10th চ্যাপ্টার মিলে একটা সিকিউ আসতে পারে, 4th চ্যাপ্টার থেকে আসবেই সিকিউ, 9 উদ্ভিদ সারি তথ্য থেকে আসবেই সিকিউ। তার মানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো পেইড চ্যাপ্টার, এখানে কোনো ম্যাজিক নাই। এক ভাই বলছে আসবে, চলে আসছে, আমি সিগমা এডিট লাগাই দিলাম, নাথিং। এই জিনিস আসেই ভাই, এই ছাড়া প্রশ্ন দেবে কই? তোমার চ্যাপ্টার তো লিমিটেড, তাই না? চ্যাপ্টার লিমিটেড, 9টা সিকিউ দিতে হবে, তার মধ্যে 5টা লিখবা,
তুমি এগুলো পড়লে নিশ্চিত কমন পাবা, এখানে কোনো জাদু নাই, এটা একটা কমন সেন্স। তুমি এমসিকিউ এর জন্য কিন্তু 3 নাম্বার চ্যাপ্টার বা কোশ্চেন বাদ দিতে পারবা না, যদিও সিকিউর জন্য তুমি এটা বাদ দিছো। তুমি 5 নাম্বার চ্যাপ্টার বাদ দিতে পারবা না, তুমি উদ্ভিদ প্রজনন বাদ দিতে পারবা না, এগুলো তোমার মেডিকেলের জন্যও লাগবে যদি তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও। আবার তুমি যদি জুলজিতে যাও, দেখো ফার্স্ট চ্যাপ্টার, তুমি একটা কোশ্চেনের শুরুই হয় ফার্স্ট চ্যাপ্টার থেকে, বিভিন্ন পর্ব, উপপর্ব, আবার হচ্ছে কর্ডাটার বিভিন্ন শ্রেণী, এই জায়গা থেকে কোশ্চেন শুরু করে। সো এটা দিয়ে তুমি ফার্স্ট কোশ্চেন শুরু করলা। তুমি দেখো হাইড্রা আর রিমাচ, এখান থেকে আমরা বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন হইতে দেখছি। তারপর 3, 4, 5 এইগুলোর থেকে প্রত্যেকটার থেকে তুমি একটা করে কোশ্চেন পাবা নিশ্চিত। পরিপাক থেকে তুমি কোশ্চেন পাবাই, রক্ত থেকে তুমি কোশ্চেন পাবাই, নিশ্চিত পাবা, এখানে কোনো জাদু নাই, এটা দিতেই হবে। হিউম্যান ফিজিওলজির মধ্যে এটা পড়তেই হবে, হিউম্যান অ্যানাটমির মধ্যে এটা পড়তেই হবে। বুঝতে পারতেছো ব্যাপারটা? সো এই জিনিসগুলো লাগবেই। এখানেও দেখো এমসিকিউ এর জন্য 7 এবং 8 এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। আমি যদি কেমিস্ট্রিতে চলে আসি, যেখানে তোমরা সবচেয়ে ডিভাস্টেটেড অবস্থায় আছো, আমি জানি, আমি স্টুডেন্টদের পড়াচ্ছি, আমি দেখতে পাচ্ছি সবচেয়ে ডিভাস্টেটেড অবস্থায় কেমিস্ট্রিতে। ফার্স্ট পেপারে সেকেন্ড গুণগত রসায়ন অনেক দিন ধরে পড়ছো, কিছুটা হইলেও আয়ত্তে আছে, কিন্তু 3 অধ্যায় অনেকে পড়ো নাই। সো ব্যাড। এই 3 অধ্যায় থেকে 2টা সিকিউ আসে, দুইটা সিকিউ আসে, অনেক সময় 3টা সিকিউ আসতে দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইটা ফার্স্ট পেপারে মেডিকেলের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার খুবই ছোট চ্যাপ্টার, আমি জানি না কেন তুমি পড়ো না। অ্যান্ড ফিফথ চ্যাপ্টারের মধ্যে শুধু একটা জিনিস আসে, সেটা হচ্ছে ভিনেগার। আর কিছু সিকিউতে কখনো আসতে দেখা যায় নাই। এবার তুমি যদি সেকেন্ড পেপারে যাও, এখানে একটা বিভীষিকা আছে, তুমি জানো 1 নম্বর চ্যাপ্টার তুমি খুব ভালোভাবে শেষ করতে পারবা। থার্ড এবং ফোর্থও তুমি ওয়ান শট ক্লাসে অনেকখানি গিলে ফেলছো, আমি জানি না তুমি গিলছো কিনা, কিন্তু তোমার ঝামেলা হয়েছে এই 2 নম্বর জৈব রসায়নে। জৈব রসায়নটাকে সারাটা জীবন একটা ফরেন অবজেক্টের মতো অবজ্ঞা করে আসছো। তুমি ইউটিউবে জৈব রসায়ন বলে সার্চ দিয়ে কোন একটা প্লে লিস্ট একটু ধৈর্য ধরে করবার মতো ধৈর্য দেখাইতে পারো নাই। যে কারো হোক, আই এম নট সাজেস্টিং মাই কোর্স অর এনিথিং, আমি বলতেছি না যে আমার প্ল্যাটফর্মে করো বা অন্য কিছু করো। অনেক ভাইয়ের জৈব রসায়নের ফ্রি প্লে লিস্ট আছে, একদম সূচনা থেকে শেষ পর্যন্ত, তুমি করো নাই, তোমার সেই ধৈর্যটা হয় নাই, সময়টা হয় নাই। তুমি অথচ বলে বেড়াবা সারাটা বছর, এই 6 মাস টানা তুমি বলে বেড়াবা জৈব রসায়নে আমার সমস্যা আছে। ওয়াই ম্যান? তুমি পড়ো, তুমি একটা যে কোনো একটা কোর্স ধরো, ইউটিউবে সার্চ যাও, যে কোনো একটা কোর্স ধরো, যে কোনো একটা প্লেলিস্ট ধরে ওই জায়গাটা ফুল কমপ্লিট করো, তোমার নতুন কোনো কোর্স কিনতে হবে না। এবং যেটা পড়তেছো সেটা নোট করে রাখো, দেখো তোমার জৈব রসায়ন শেষ হয় কিনা। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তুমি যদি পেশেন্স দেখাইতে পারো, তোমার সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে জৈব রসায়নটা ভালোভাবে কমপ্লিট করতে। আমার এই ভিডিও দেখবার পর যদি তুমি আসলেই নিজের রোড ম্যাপ চেঞ্জ করতে চাও এবং নিজের সামনের সেকেন্ড ইয়ারের লাইফটা চেঞ্জ করতে চাও, স্টার্ট ফ্রম দিস। চেষ্টা করো, ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স আছে, এখান থেকে চেষ্টা করো। তুমি চাইলে মেডিওলজির ওর মধ্যে ঢুকেও করতে পারো, আমাদের মেডিওলজির যে রসায়নের ফ্রি প্লে লিস্ট আছে সেটাও দেখতে পারো তুমি, কিন্তু একটা জায়গা থেকে শুরু করো। ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ফিজিক্স ফার্স্ট পেপারে সেকেন্ড, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, 8 এবং 10, খুব দ্রুত বলে গেলাম কারণ মোটামুটি দেখেই তুমি বুঝতে পারবা, ভেক্টর, তারপর নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মূল ভাগাড় এটাই, মূল কোশ্চেন আসে এই 3টা চ্যাপ্টার থেকে, বুঝতে পারছো? আর হ্যাঁ, 10 চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, 8 চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই, দোলকের কোশ্চেন, দোলকের সিকিউ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো, পদার্থের গাঠনিক ধর্ম থেকেও কোশ্চেন আসতে দেখা যায়। তুমি সেকেন্ড চ্যাপ্টারে দেখো, আমি তোমার আগে সতর্ক করে রাখলাম, ফিজিক্স সেকেন্ড পেপারে এইচএসসির আগে গিয়ে তুমি কাঁদবা যদি এখন থেকে তুমি প্রিপারেশন না নাও। কি জন্য কাঁদবা? ভাই আমি 4 এবং 5 অধ্যায় বুঝি না, এই চুম্বকের চ্যাপ্টার আমি ভালোভাবে বুঝি নাই, তুমি থিওরি পড়ো নাই। ভাই আমি চলতরিতে এবং স্থির তরিতে এখনো পর্যন্ত কিছু কিছু সিকিউ সলভ করতে পারি নাই, তুমি টেস্ট পেপার খুলে দেখো না এই 2টা চ্যাপ্টারের। তাপ গতিবিদ্যা তুমি বেশ ভালোই পারো, কিন্তু এই চ্যাপ্টার গুলোতে তোমার কিসের অনীহা আল্লাহ জানে, বুঝছো? তুমি জ্যামিতিক আলোকবিদ্যায় ছবি আঁকতে পারো না, অথচ এইটা সবচেয়ে ইজি, এক ক্লাসে শেষ করা যায়। সেমিকন্ডাক্টর অধ্যায়টা তোমার ভালো করে পড়া নাই, এই জিনিসগুলো করো না, বুঝছো? এগুলো একবার করে দেখে যাবা। ওকে, আমরা একটু সামনের দিকে প্রসিড করি। প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে কি কি জিনিস মেনটেন করব? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ভাই তুমি সেকেন্ড ইয়ারে মাত্র উঠেছো, তোমার জীবনে এখনো একটা শেষ সুযোগ আছে। থিওরি না বুঝে আল্লাহর ওয়াস্তে কোন একটা জায়গা থেকে মুভ করবা না। তুমি একটা জিনিস বোঝো নাই, তুমি 14 বার চ্যাট জিপিটি হোক, ইউটিউব হোক, গুগল হোক, যেখান থেকে হোক, তুমি থিওরি বুঝে প্রসিড করো। হোক সেটা বায়োলজির কোনো একটা বিষয় তুমি বোঝো নাই, ওইটাকে তুমি পুরোপুরি ইগনোর করে চলে যেও না। ফিজিক্সের একটা থিওরি বোঝো নাই, ইগনোর করে চলে যেও না। কেমিস্ট্রির একটা রিয়াকশন বোঝো নাই, একটা সামান্য বিষয় বোঝো নাই, ওটাকে ইগনোর করে চলে যেও না। হ্যাঁ, কিছু স্টুডেন্ট আবার আছে যে এইটাকে খুব ডিপলি আমি বুঝবো, দরকার নাই, এত ডিপলিও দরকার নাই, যেটা বুঝাইছে অন্তত বইতে সেটা বোঝো, যেটা বুঝাইছে সেটা বোঝো। একটা জিনিস খুব ডিপলি বুঝে আর একটা জিনিস উপর থেকে দেখে তোমার কোনো ধারণাই নাই, সেন্স নাই, ডোন্ট বি দ্যাট স্টুপিড।
তুমি প্রত্যেকটা থিওরি বুঝছো এবং এমনভাবে বুঝছো যে তোমার কোনো একটা ক্লাসমেট এসে যদি বলে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, বলতো এটা জিনিস কি, তুমি তারে সেটা বুঝাইতে পারবা। এইরকম ক্যাপাবিলিটি থাকলে তুমি বলতে পারবা যে থিওরির উপর আমার ভালো দখল আছে। এখন থিওরি বোঝাটা ইম্পর্টেন্ট না, কারণ পরীক্ষার হলে তোমাকে থিওরি বোঝাইতে বলবে না, পরীক্ষার হলে তোমাকে কোশ্চেন দেবে। সো তোমার দ্বিতীয় কাজ হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা। কি কি কোশ্চেন অ্যানালাইসিস করবা? তুমি বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করবা, তুমি বিভিন্ন কলেজের কোশ্চেন অ্যানালাইসিস করবা। বিভিন্ন বিখ্যাত কলেজ আছে, নটরডেম আছে, হলি ক্রস আছে, এদের কোশ্চেনগুলো কিন্তু টেস্ট পেপারে থাকে। তুমি এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবা যে আসলে কি কোশ্চেন ওরা ফেস করে, যে কারণে মানুষ বলে এইসব কলেজ অনেক বেশি ফেমাস। তোমাকে দেখতে হবে তোমার থিওরি আন্ডারস্ট্যান্ডিংটা ওদের লেভেলে পৌঁছাইছে কিনা, কারণ ওরাও এইচএসসি দেবে, তুমিও এইচএসসি দিবা। ওরাও একই অ্যাডমিশন পরীক্ষার প্রশ্নে পরীক্ষা দেবে, তুমিও সেই একই অ্যাডমিশন পরীক্ষার প্রশ্নে পরীক্ষা দিবা। তোমাকে ওদের লেভেলে আসতে হবে, বুঝতে পারতেছো? নিজের লেভেল লো করা যাবে না। তারপর চলে আসা হচ্ছে সিকিউ সলভ। এই যে আমি এতক্ষণ সিকিউ এর জন্য সাজেশন দিছিলাম, সিকিউ সলভের জন্য তুমি কি করবা? ভাই কিচ্ছু না, তুমি টেস্ট পেপার ধরো, বাজারে দরকার হইলে পুরাতন টেস্ট পেপার কিনে আনো, মার্কেট থেকে পুরাতন টেস্ট পেপার কম টাকায় পাওয়া যায়। এবং পুরাতন টেস্ট পেপার এই জন্য বলছি, 26 সালের টেস্ট পেপারটা তুমি ফুল সিলেবাস পাবা। সো তোমার তো ফুল সিলেবাস, খুব বেশি সমস্যার কথা না। সো কি করবা? টেস্ট পেপার নিয়ে এসে সলভ করা শুরু করবা। তোমার যদি মনে হয় একান্তই টেস্ট পেপার সলভ করবার পরও তোমার কিছু কিছু জিনিস বুঝতে সমস্যা হচ্ছে, তুমি একটা জিনিস থিওরিটিক্যালি বোঝো, কোশ্চেন অ্যানালাইসিসও করছো, বাট ওই জিনিসটাকে সিকিউতে কিভাবে সলভ করবা এটার প্রপার একটা ম্যানেজমেন্ট বুঝতে পারতেছো না টেস্ট পেপার দেখেও, বা মাথায় ধরতেছে না, তখন তুমি কিছু ওয়ান শট ক্লাস করতে পারো, যেটা আমি সাধারণত রিকমেন্ড করি না। ওয়ান শট আসলে তোমার লং শটে মনে রাখার জন্য এনাফ না। যেহেতু তুমি লং শটে খেলতেছো, টেস্ট প্লেয়ার, এই ওয়ান শট টি20 প্লেয়ারদের জন্য, বুঝছো? এটা তোমার জন্য না। এটা পরীক্ষার আগের রাতে দেখে কোনো মতে আউটপুট দিয়ে এসে বাইরে এসে খুব ভালো হয়েছে বলে রেজাল্টে গিয়ে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার চলে আসা হচ্ছে এমসিকিউ সলভে। এমসিকিউ সলভে কি সমস্যা হয়, স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে, ফিজিক্স আর কেমিস্ট্রিতে, এবং আরেকটা জিনিসে হয়, সেটা হচ্ছে ম্যাথে। কি সমস্যা হয় বলো? সমস্যাটা হচ্ছে যে ভাই টাইম আমার কাছে সাফিসিয়েন্ট লাগছে না, 25 মিনিটসে 25 এমসিকিউ আমি সলভ করব, পারতেছি না। কেন পারতেছি না? ভাই প্র্যাকটিস করি নাই। এই সারা বছর প্র্যাকটিস করিস নাই? না ভাই, পরীক্ষার আগে 7 দিন আগে প্র্যাকটিস করতেছি। ভয়াবহ ভুল। এখন থেকে প্র্যাকটিস শুরু করো। তোমার ফার্স্ট কাজ হবে বোর্ডের সমস্ত এমসিকিউ সলভ করা, তারপর বিভিন্ন কলেজে আসা এমসিকিউ সলভ করা, তারপর টেস্ট পেপারে এক্সট্রা যে মডেল টেস্ট তৈরি করে সেই মডেল টেস্টের মধ্যে থাকা এমসিকিউ সলভ করা, এবং প্রত্যেকটা জিনিস তুমি সলভ করবা স্টপ ওয়াচ রুল দিয়ে। অর্থাৎ তুমি তোমার ফোনে অথবা তোমার ঘড়িতে 25 মিনিট স্টপ ওয়াচ দিয়ে 25টা এমসিকিউ সলভ করবা। এটা মাস্ট। কেন মাস্ট বলতেছি? কারণ এই জিনিস প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে তুমি বিপদে পড়ে যাবা। আমি যেটা করতাম ব্যক্তিগত টাইমে, আমি যদিও সেকেন্ড ইয়ারের মাঝামাঝি টাইমে এই জিনিসটা ডিসকভার করে আমার বেশ উপকার হয়েছিল, সেটা হচ্ছে আমি স্টপ ওয়াচ দিয়ে করতাম, এবং আমি ফার্স্টে 25 মিনিটে করার পর যখন আমি দেখতেছি আমার বেশ ভালো রকম হাত চালু হয়ে গেছে, আমি এটা 20 মিনিটে নামাই আনছিলাম। আমি 20 মিনিটে 25টা এমসিকিউ সলভ করার চেষ্টা করতাম, এবং বিশ্বাস করো ওই 25টা এমসিকিউ পরীক্ষার হলে আমি জীবনে কোনোদিন 25 মিনিটে সলভ করতে পারতাম না যদি না আমি 20 মিনিটে প্র্যাকটিস করতাম বাসায়। সো তোমার কাজ কি? এখন থেকেই যখনই এমসিকিউ সলভ করবা, সেটা হোক বোর্ড এমসিকিউ, হোক সেটা গাইডের এমসিকিউ, হোক সেটা টেস্ট পেপারের এমসিকিউ, হোক কলেজের এমসিকিউ, তুমি স্টপ ওয়াচ ধরে টাইম দেখে সলভ করবা। কারণ এই এমসিকিউর ক্ষেত্রে টাইম ম্যাটার্স। সিকিউতে হিউজ টাইম পাওয়া যায়, এদিকে দুই ঘাড় ঘোরানো যায়, এমসিকিউতে টাইম খুবই কম। বুঝতে পারতেছো? এমসিকিউর অনেক মেথড আছে। ডিরেক্ট আনসার মেথড, কিছু জিনিস সরাসরি জ্ঞানমূলক আনসার করতে হয়, কিছু কিছু আছে এলিমিনেশন মেথড। এইগুলো কোনোভাবেই আনসার করা মানে মিলতেছে না, তখন তোমার একের পর এক এটা হইতেই পারে না, ইলিমিনেট করে আনসার করতে হয়। সো এই মেথডগুলো তুমি শিখবা, বুঝছো? নিজে থেকেই শিখে যাবা। যখন তুমি এইগুলো সলভ করবা, সমস্যা বের হবে, সেটা কোনো সিনিয়রকে জিজ্ঞাসা করবা, নিজে থেকেই সমস্যাগুলো তোমার কাছে চলে আসবে, এবং তখন তুমি এগুলোকে সমাধান করতে পারবা। ওকে, এইবার কথা হচ্ছে তুমি কোথায় পড়তেছো। এই যে বলতেছো কোথায় পড়বো, তোমার পড়ার সোর্স কোনগুলো? দেখো বাংলাদেশে আমরা কোন কোন জায়গায় পড়ি, আমরা সবচেয়ে বেশি যেটা পড়ি, একদম সবচেয়ে বেশি পার্সেন্টেজ কলেজ টিচারের কাছে পড়া হয়, অথবা বাসায় টিউশন পড়া হয়। কার কাছে? মফস্বলের বিভিন্ন ভাই যারা বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট বা বিভিন্ন জায়গায় আছে, বা বিভিন্ন মেডিকেল কলেজে আছে, সেসব ভাইদের কাছে পড়ি। এই রেটটা এখন বাংলাদেশে সবচেয়ে বেশি, তাই না? এখন একটা নতুন জনরার রেট আসছে, যারা সবাই কি একটা অনলাইন কোর্সে ভর্তি। বাংলাদেশে অনেক ভালো মানের অনলাইন কোর্স আছে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের একাডেমিক কোর্স নাই, আমি নিজের প্রমোশন করতেছি না, আমাদের একাডেমিক কোর্স নাই, কিন্তু বাংলাদেশে ভালো অনলাইন কোর্স আছে। একটাই সমস্যা কিছু কিছু কোর্সের, সব কোর্সের না, এগুলো খুবই লং, এগুলো তোমাকে আগে সিলেবাস কমপ্লিট করাইতে চাইবে না।
চাইবে ওরা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাইতে, বাট তোমার তো যত দ্রুত সিলেবাস ভালোভাবে কমপ্লিট হয় তত দ্রুত ভালো, তাই না? সো আমি তোমাকে একটা সাজেশন দিই, এই সব কিছুর মধ্যে তুমি জানো সবচেয়ে রিচেস্ট রিসোর্স কোনটা? এইটা, ইউটিউব। তুমি বিশ্বাস করো, ইউটিউবে তুমি যেই চ্যাপ্টারটা পারছো না, যেই টপিকটা পারছো না, সেটা যা সার্চ করে দেখো, তুমি অ্যাটলিস্ট 50টা প্ল্যাটফর্মের ওই টপিকের বা ওই অধ্যায়ের উপর ভিডিও পাবা ডিটেইলড, ফ্রিতে। ওয়াই ডোন্ট ইউ ট্রাই দ্যাট? তুমি বাসায় বসে পড়তেছো, ধরো তুমি কোথাও পড়ো না, তুমি কোথাও দৌড়াদৌড়ি করতেছো না। আমি নিজের একাডেমিক লাইফে সবচেয়ে বড় যে ভুলটা করছি সেটা হচ্ছে প্রচুর দৌড়াদৌড়ি করছি। আমি সকাল 7টার সময় বের হইতাম, আমি 4টার সময় ফিরতাম, কলেজে তো যাইতাম না, বিভিন্ন স্যারদের কাছে পড়ে বেড়াইতাম। এই কাজটা যারা করো, আমি তাদেরকে ডিসরেসপেক্ট করছি না, আমি স্যারকেও ডিসরেসপেক্ট করছি না, বাট আমার যে টাইমটা নষ্ট হইতো, আমি যদি সেই টাইমটা শুধু ইউটিউবের পেছনে, যেটা আমি পরে টের পাইছি, আমি আমার একাডেমিক লাইফের প্রায় শেষের দিকে টের পাইছি, এই জিনিসটা যদি আমি এখানে দিতাম, আমি এত কিছু শিখতে পারতাম। ইউ হ্যাভ নো আইডিয়া, অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্যাট আইডিয়া যদি তুমি ইউটিউবে গিয়ে এখন সার্চ করা শুরু করো। আমি এই টপিক পড়তেছি, লেটস সার্চ ইট অন ইউটিউব, কারণ আমার এই জিনিসটা আরেকটু ডিপ ভাবে বোঝা দরকার, এর মধ্যে যে জারি জড়ি আছে সেটা আমার জানা দরকার। জাস্ট সার্চ ইট অন ইউটিউব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, তুমি সিকিউ সলভ করতেছো, এমসিকিউ সলভ করতেছো, এমসিকিউ সলভ করার সময় তুমি নোট করতেছো, এই নোট যদি তুমি প্রিজার্ভ করতে না পারো, এই জিনিস তোমার কোনো কাজে লাগবে না। বিশ্বাস করো, এইচএসসির আগে স্টুডেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে যে ভাই এইটার পিডিএফ দেন, ভাই ওই সাজেশনের পিডিএফ দেন, অথচ ইউ কুড হ্যাভ ইউর ওন নোট। যখন তুমি পড়তেছো, এই পড়ার টাইমে তুমি যদি নিজের নোটটা তৈরি করে ফেলতে পারো, এই নোটটা এইচএসসির আগে তোমার নিজস্ব সাজেশন হবে। একজন সারা বছর খুব ভালোভাবে পড়ছে, আরেকজন পরীক্ষার আগে 1-2 মাস পড়তেছে, তাও ঢিম তালে, দুইজনই যদি একটা জায়গায় গিয়ে বলে ভাই পিডিএফ দেন, ইটস সো আনফেয়ার, দেখতেই খারাপ লাগে। যে ছেলেটা সারা বছর পড়তেছে, ওর সারা বছর পড়ার প্রতিফলন হইতে পারে ওর নিজের তৈরি করা নোট। যা পড়তেছে সেটাই লিখুক না, প্রিজার্ভ করে রাখুক না, এমনভাবে লিখুক যেটা সে নিজেই বুঝতে পারে, তাহলেই তো ওটা দিন শেষে ওর জন্য একটা ভালো একটা রিসোর্স হয়ে দাঁড়াবে। বুঝতে পারতেছো? ইউটিউবের ক্লাস করতেছো, নোট করো। স্যারের কাছে পড়তেছো, নোট করো। তুমি মফস্বলে ভাইয়ের কাছে পড়তেছো, নোট করো। অনলাইন কোর্স করতেছো, প্লিজ প্লিজ নোট করো, কারণ এই জিনিস হাওয়া হয়ে যাবে নোট না করলে। বুঝতে পারছো? ওকে, অনেক কিছু বুঝছো। তাহলে তোমাদের লাইমলাইট দেওয়ার জন্য লাস্টে যে কথাটা আমরা বলতে পারি সেটা কি? সেটা হচ্ছে যে তোমার উইকলি টার্গেট থাকবে। উইকলি টার্গেটটা কিরকম? যে ভাই আমি লং শটে খেলতেছি, 6 মাস পর দেখা যাবে কতদূর প্রোগ্রেস হয়েছে। 6 মাস পর তুমি বুঝতে পারবে না তোমার গ্যাপ কোনটা। সো তোমার উইকলি টার্গেট থাকবে যে আজকের উইকে আমি এতগুলো চ্যাপ্টার পড়বো। হ্যাঁ, এই উইকে, এই শুক্রবার শুরু হচ্ছে, আমি এই সপ্তাহের পরের শুক্রবারের মধ্যে এই চ্যাপ্টার কমপ্লিট করব। আমি দরকার হইলে অমুক জায়গাতে এই পরীক্ষাগুলো দেব। প্রচুর ফ্রি রিসোর্স আছে, আমি পরীক্ষাগুলো দিয়ে দেখবো যে আমার কত দূর উন্নতি হয়েছে। ঠিক আছে? এই যখন চ্যাপ্টার তুমি ঠিক করে নিবা, পরের শুক্রবার আসতে আসতে তুমি যদি দেখো যে হ্যাঁ, ওই ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে, অমুক জায়গায় ঘুরতে গিয়ে, অমুকের সাথে গল্প করে আমার এই সপ্তাহের হাফও পড়া হয় নাই, 50%ও পড়া হয় নাই, তখন তুমি যে রিয়েলিটি চেকটা খাবা না, ওইটা তোমার পরের সপ্তাহে বাধ্য করবে পড়ার জন্য। তো সেই জন্যই বলি আমরা ফ্রিকুয়েন্টলি ক্যালকুলেট করো। ফ্রিকোয়েন্টলি ক্যালকুলেট করে এভাবে যখন 4 সপ্তাহ পর তুমি মান্থলি পড়াটা দেখবা, তুমি অবাক হয়ে যাবা যে আমি 1 মাস আগেও কত কিছু পারতাম না, 1 মাস পরে আমি কত কিছু কভার করতে পারছি, শুধুমাত্র টাইম মেনটেন করার কারণে, উইকলি হিসাব রাখার কারণে। পরেরটায় চলে আসো। দেখো, বোর্ড এমসিকিউ প্র্যাকটিসের কথা এর আগেই বলছি, টাইম ধরে কথা বলছি, এবং সিকিউ যে টেস্ট পেপার সলভ করতে হবে সেটা বলছি, আরেকবার মনে করাই দিলাম। এইবার একটা কথা আসছে, তোমাকে একটু আগে বলছিলাম একাডেমিক কোর্স অনেক লং হয়। এখন এই লং একাডেমিক কোর্স, তার মধ্যে আর একটা বিষয় আসছে, সেটা হচ্ছে প্রি মেডিকেল কোর্স। যারা প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও, প্রি অ্যাডমিশন কোর্স করতে চাও, তাদের জন্য একটা বিষয় আমি স্পষ্ট করে বলি। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তোমাকে বলবে প্রি অ্যাডমিশন কোর্সের দরকার নাই। আমি তোমাকে বাস্তবতা বলছি, 2021 সালে আমি চান্স পাইছি, তারপর থেকে 4টা ব্যাচ আমি পড়াইছি প্রি মেডিকেলের জন্য। আমি যারা টপ করছে তাদের মধ্যে 60%-এর বেশি স্টুডেন্ট পাইছি যারা একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন সম্পর্কে ধারণা রাখে। ইজ ইট কোইন্সিডেন্স? পরপর 4বার? অবশ্যই না। তুমি দেখো, তুমি তো অনেককে চেনো, টপ করছে এরকম অনেকে, তারা ওপেনলি বলে বেড়ায় যে তারা একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন সম্পর্কে ধারণা রাখে, সেটা সে কোর্সে যুক্ত হয়ে হোক অথবা ইউটিউবে বিভিন্ন ফ্রি ক্লাস করে হোক। আমি তোমার কোর্সে যুক্ত হইতেই হবে বলছি না, কারণ আমি এখানে লিখছি প্রি মেডিকেল কোর্স। সো বিভিন্ন ফ্রি কোর্স তুমি প্রি মেডিকেল প্রিপারেশনের জন্য পাবা। বুঝছো? সো তুমি ফ্রি কোর্সই করে দেখো, আর যদি তোমার মনে হয়
ফ্রি কোর্স আমার ম্যানেজমেন্টের সাথে মিলছে না, তাহলে তুমি একটা পেইড কোর্সে যাও, কিন্তু তোমার প্রি অ্যাডমিশন প্রিপারেশন লাগবেই। কেন, সেটাও আমরা সামনে যাব। এরপর যেটা আসে সেটা হচ্ছে তুমি কোনো জায়গায় টিউশন পড়তে পারো বা কলেজ টিচারের কাছে যাইতে পারো, সে তার গতিতে পড়াচ্ছে, তোমার ওই জায়গাতে নিজের প্রতি অ্যাকাউন্টেবল হইতে হবে। তোমার সেই স্যারের কাছ থেকে বুঝে নিতে হবে যে স্যার আগামী কত তারিখের মধ্যে আমাকে কি কি শেষ করাই দেবেন। কারণ স্যারের গতিতে সেটা হতে পারে মফস্বলের ভাই, সেই ভাইয়ার গতিতে তুমি যদি আগাও, শেষ পর্যন্ত তোমার সিলেবাস কমপ্লিট হইতে নাও পারে, শেষে সে 1 মাসে 8টা অধ্যায় কমপ্লিট করাই দিতেও পারে, নাকানি চুবানি অবস্থা তোমার হইতেও পারে। ওই স্যারেরও কিছু যায় আসছে না, ওই ভাইয়েরও কিছু যায় আসছে না, যাই যা আসবে সেটা হচ্ছে তোমার। সো তোমার অ্যাকাউন্টেবল হইতে হবে, তার কাছ থেকে বুঝে নেওয়া লাগবে যে স্যার আগামী কতদিনের মধ্যে আমার কি কি কমপ্লিট হবে এটা আমার জানা লাগবে, এবং আমার দেখা লাগবে এক্সিস্টিং বাকি যে সিলেবাস আমি কমপ্লিট করি নাই সেটা আমার এই টাইমের সাথে সামঞ্জস্য কিনা। সবশেষ, সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশন। ভাই আমি তোমাকে সাজেস্ট করবো ফেসবুকে অন্তত ঢুইকো না। হ্যাঁ, ইউটিউবে তুমি ঢুকতে পারো, যদিও এটাকে তুমি সোশ্যাল মিডিয়া বলতে পারো, বাট ইউটিউবে সাধারণত তুমি ক্লাসের মধ্যে থাকার জন্য হইলেও ইউটিউবে থাকো, অথবা যদি তুমি কোনো কোর্সে থাকো, ওই যে আমি বললাম অনেকে অনলাইন কোর্সে অলরেডি ভর্তি আছো, তুমি সেই কোর্সের ওয়েবসাইট যেটা ওয়েবসাইট ইউজ করো। সোশ্যাল মিডিয়া খুবই টক্সিক একটা জায়গা। হুট করে তোমার মনে হবে, দেখো এখন সোশ্যাল মিডিয়ার একটা নতুন ট্রেন্ড চলে আসছে। ট্রেন্ডটা কি, সেটা হচ্ছে, আমি নিজেও এই জিনিসটা করি, আমি এটা অস্বীকার করতেছি না যে আমি পড়ি নাই, দিস ইজ এ সাইন অফ প্রাইড। আরে পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দিয়ে প্লাস পেয়ে যাও, আরে সাইন অফ প্রাইড। এটা তোমাদের ধ্বংস করতেছে। কেন জানো? কারণ একটা স্টুডেন্ট ঠিকই পড়তেছে, সে বাইরে এসে বলতেছে আমি পড়ি নাই, এখন সে সোশ্যাল মিডিয়ায় বলতেছে, তোমার ব্রেইনের সাবকনশিয়াস মাইন্ড ধরে নিচ্ছে আরে আরেকজন তো পড়ে নাই, আমি কেন প্যারা নিচ্ছি। এই সাবকনশিয়াস মাইন্ড একবার যখন ধরে নেবে যে তুমি না পড়লেও হবে, বিশ্বাস করো তোমার পড়ায় ইফোর্ট দেওয়াটা খুব কঠিন। সোশ্যাল মিডিয়া তোমাকে এমনভাবে নেগেটিভিটি ছড়াই দেবে তোমার মনের মধ্যে, ওইখান থেকে রিকভার করে আসা খুব কঠিন। আমি শুধুমাত্র একটা কারণে এই জায়গায় রেস্ট্রিকশন দিতে বলছি, সেটা হচ্ছে এই নেগেটিভিটি পরিহার করা। আর বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর মধ্যে এই সমস্যা সেই সমস্যা, একজন আরেকজনকে গালি দিছে, একজন আরেকজন ওই করছে, আমরা নিজেরাও এখন স্টুডেন্ট ধরে রাখার জন্য অনেক সময় মিম ম্যাটেরিয়াল প্ল্যাটফর্মে দেই, আমি নিজে দেই। কেন দেই? অনেক সময় স্টুডেন্ট পড়তেছে লাইট মুড করার জন্য, আমি যেটা স্বীকার করলাম। কেন দেওয়া হয়? তা তুমি কেন এগুলোতে টাইম নষ্ট করবা? সেই জন্য আমি বলি সোশ্যাল মিডিয়া বাদ দাও। আমাদের মেডিলজিরও নিজস্ব ওয়েবসাইট আছে, তোমার ফেসবুকে আসারই দরকার নাই। অন্য যে কোনো কোর্সে যাও, তার নিজস্ব ওয়েবসাইট আছে, তুমি ওয়েবসাইট থেকে ক্লাস করো, তুমি ইউটিউব থেকে ফ্রি ক্লাস করো, ফেসবুক বাদ দাও। ঠিক আছে? ওকে, সব শেষে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, প্ল্যানে একটা আগাচ্ছ, হুট করে মাঝপথে প্ল্যান চেঞ্জ করো না। হুট করে মাঝপথে প্ল্যান চেঞ্জ করো না। আমাদের কথা শেষ হয়নি, আমাদের এখনো বিভিন্ন কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে? হুট করে মাঝপথে প্ল্যান চেঞ্জ করবা না, কারণ যে প্ল্যানে আগাচ্ছ সেই প্ল্যানে আগাইতে থাকলে একটা সময় তুমি ডেস্টিনেশনে পৌঁছাবা, কিন্তু নতুন প্ল্যান শুরু করছো মানে তোমার টাইম আরো এক্সটেন্ড হয়ে গেল, তোমার গন্তব্য আরো পিছিয়ে গেল। আর এই টাইমটাতে তুমি যেটাই সমস্যা পড়বা সেটা হচ্ছে লাভ লাইফ অ্যান্ড অ্যাফেয়ার্স। বিশ্বাস করো, আমি এই মাত্র রেকর্ড করতেছি, আমাকে একজন ছোট ভাই নক দিল যে ভাই আমার কি এখন রিলেশনে যাওয়া উচিত, এবং সে এইচএসসি 27 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ। তো আমি তোমার একটা কথা বলি, লাভ লাইফের ব্যাপারে একটা জিনিসে সচেতন থাকবা। ফার্স্ট ইয়ারে কি করছো আমি জানি না, কিন্তু সেকেন্ড ইয়ারে জিনিসটাকে কিছুটা হইলেও দাবিয়ে রাখো, এবং যদি চিন্তা ভাবনা করো যে হ্যাঁ আমি এখন রিলেশনশিপে যাবো ভাব, ওখান থেকে একটু ব্যাক আপ করে আসো। এখন আমি এই কথাটা বললাম, বলাটা খুব ইজি, হয়তো বলতেই পারি এখন আমি ধর্মীয় জ্ঞান দিতে পারি না, যে তোমার দৃষ্টি নত রাখো, কথাটা তো মিথ্যা না। আমি তোমাকে ধর্মীয় জ্ঞান দিতে পারি অনেক, এবং যেগুলো বলবো কোনোটাই মিথ্যা কথা না, কিন্তু তুমি তো হিউম্যান, তোমার মন তো আসলে ওগুলো চাই, তুমি তো অ্যাট্রাক্টেড জিনিসগুলোর প্রতি। তো যখনই মনে হবে এই লাভ লাইফের ব্যাপারটাই, তুমি একটা জিনিস মনে রেখো যে এই ছোট্ট একটা টাইমের এন্টারটেইনমেন্ট, একটা ভালো লাগা তোমার সামনের পুরো লাইফটা নষ্ট করে দিতে পারে। তোমার বাপ মা যে কষ্ট করতেছে তোমার প্রতি, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র এই অল্প সময়ের এন্টারটেইনমেন্টের প্রতি। আমি জানি তোমার ইনসিকিউরিটি আছে, তোমার ইনসিকিউরিটি আছে, হ্যাঁ আমি তো ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, কিন্তু যদি যদি আমি ওর থেকে সরে আসি, ও যদি আমার থেকে চলে যায় অন্য কারো কাছে। দেখো, ভালোবাসা বিষয়টা অনেক বড়, এত বড় যে আমিও এখনো পর্যন্ত খুব ভালো বুঝতে পারি নাই ভালোবাসা জিনিসটা কি, কিন্তু আমি এইটুকু বুঝছি লাভ ইজ অ্যাবাউট স্যাক্রিফাইস। কেউ যদি তোমাকে এতটুকু ভালোবাসে যে সে পুরোটা জীবন তোমার সাথে কাটাইতে চায়, তাহলে এইটুকু সময় সে অবশ্যই তোমাকে স্পেস দেবে। দ্যাট গোজ বোথ ওয়েজ, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। বুঝতে পারতেছো? সো এই ব্যাপারে আমি বেশি কিছু বলবো না,
তোমরা যথেষ্ট ম্যাচিউর, আই গেস তোমরা বুঝতে পারতেছো কি বলতে চাচ্ছি। এরপর দেখো মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, এই সেগমেন্টটা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য। আমি তোমাদের একটা প্রশ্ন আমি অলরেডি বলে ফেলছিলাম যে কেন মেডিকেল অ্যাসপিরেন্টদের প্রি মেডিকেল করা উচিত। কারণ স্ট্যাটিস্টিক্স আমার মতে আমি দেখছি 60%-এর অ্যাভব অ্যাকচুয়ালি একাডেমিক টাইপে বিভিন্ন অ্যাডমিশন প্রোগ্রামের সাথে যুক্ত থাকে। সেটা হইতে পারে ফ্রি প্রোগ্রাম, হইতে পারে পেইড প্রোগ্রাম, কিন্তু সে যুক্ত থাকে অ্যাডমিশনের একটা প্রি মেডিকেল প্রিপারেশনে যুক্ত থাকে। এখন তুমি যদি এই অ্যাডমিশনের দেখো এই একাডেমিক লাইফ থেকে আমরা 6 মাসের একাডেমিক লাইফ পাচ্ছি, তাই না, এখনো পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। তো যারা এই একাডেমিক লাইফেই একটা আগে থেকে প্রি অ্যাডমিশন ফেজে প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে এইচএসসির পর যে প্রিপারেশন নেওয়া শুরু করবে তার একটা কম্পেয়ার যদি তুমি করো, তুমি একটা 6 মান্থের প্রিপারেশন গ্যাপ পাচ্ছ। অ্যান্ড জাস্ট ইম্যাজিন ওই এইচএসসির পর প্রিপারেশন নেওয়া ছেলেটা বা মেয়েটা বা স্টুডেন্টটা ও জানে না যে আমি পুরো বই কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো, কোশ্চেন কেমন আসে। ও 6 মাস পুরো বই পড়ছে, ফুল সিলেবাস একবার কমপ্লিট করছে, মেডিকেল প্রিপারেশন প্রায় একবার নিয়ে ফেলছে, ওর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা আছে, ওর কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে ধারণা আছে, কি কি কোশ্চেন কিভাবে আসলে কিভাবে ও ভুল করে সেটা কিভাবে সংশোধন করে নিতে হয় সে সম্পর্কে ধারণা আছে। ও জাস্ট 3 মাস পাবে, ও জাস্ট 3 মাস পাবে এইসব ধারণা নেওয়ার জন্য। ওই 3 মাস চোখের পলকে কেটে যাবে। সো তুমি একটা প্রি একাডেমিক টাইমে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নাও। সেটা হতে পারে ফ্রি, হতে পারে তুমি ইউটিউব দেখে নিচ্ছ, অথবা কোন একটা কোর্সে তুমি আছো। আই হাইলি সাজেস্ট ইট। এখন তুমি দেখো কোন টাইমে নিবা। এই যে এখন তো জুলাই থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি যে টেস্ট, এই টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমার সবচেয়ে গোল্ডেন টাইম। এরপরে তুমি জুনের আগ পর্যন্ত শুধুমাত্র রিভিশন ফেজে থাকবা এইচএসসির জন্য। এই টাইমটাতে ওই ধরনের অ্যাডমিশন জনিত পড়া পড়ে নিজের টাইম তোমার নষ্ট করা যাবে না। সো যদি ভর্তি হও এর মধ্যেই, এরপরে আমি না, এরপরে কোনোভাবেই না, এর মধ্যে। এখন কথা হচ্ছে যে এর গেইনটা কি, অলরেডি বলে ফেলছি যে এইচএসসির আগে প্রায় একবার অথবা পুরোপুরি একবার তুমি ফুল প্রিপারেশন নিতে পারছো এবং কোশ্চেন প্যাটার্ন তোমার নখদর্পণে থাকছে। এরপরে যে স্লাইডটা আসবে এটা একটু কন্ট্রোভার্সিয়াল, বাট এই স্লাইডটা আমি তোমাকে দেখাবো কারণ আমি তোমার সর্বোচ্চ ভালো চাই। সেই স্লাইডটা হচ্ছে যে আমি কোথায় কোচিং করব। বাংলাদেশে অফলাইন এবং অনলাইন দুই জায়গাতে প্রি মেডিকেল হয়। তুমি যদি অফলাইনে দেখো সবচেয়ে বড় আছে রেটিনা, উন্মেষ, মেডিকো, দেখছো তোমরা। আর যদি অনলাইনের ক্ষেত্রে দেখো মেডিলজি, আরটিডিএস, বব, মেডিএম, এদের সবার নাম তুমি শুনছো অ্যাকচুয়ালি। প্রশ্ন হচ্ছে কোথায় পড়বো। এখন এর সলিউশনটা হচ্ছে যে তুমি ডিসাইড করো, তুমি ডিসাইড করো। এখন তুমি বলবা যে ভাই আপনি আমার উপর ডিসিশন চাপাই দিতেছেন। দেখো তোমার ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি আছে, আগেই বলছি তোমার মাথায় একটা 1.5 কেজির ব্রেইন উপর আল্লাহ দিয়ে দিছে, সেটারে সিএসএফ এ ভাষাই দিছে যাতে তুমি বুঝতে না পারো যে আমার মাথায় এত ওজন। তুমি এটা ডিসিশন নিতে পারবা না। তুমি দেখতে পারবা না যে আচ্ছা কোন ক্লাসটা আমার স্যুট করতেছে, কোন ক্লাসটা দেখে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ যেটা ভাই বুঝাচ্ছে আমি আসলে বুঝি। তুমি কোন জায়গাতে সার্ভিস বেটার পাচ্ছ, তোমার একটা সমস্যা হয়েছে এই জিনিসটা বুঝতেছো না, জিজ্ঞাসা করছো, সাথে সাথে তুমি উত্তর পাচ্ছ কোথায় বেটার পাচ্ছ। তুমি দেখো কোন প্যানেলটা তোমার জন্য ডেডিকেটেড, আসলেই চাই যে তুমি ভালো করো, আসলেই চাই তুমি ভালো করো। এবং সেটার জন্য তুমি সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করতে পারো যারা মেডিকেল কলেজে চান্স পাইছে, প্রি মেডিকেলে ছিল, যে ভাইয়া আপনি কোথায় ছিলেন, আপনি কেমন সার্ভিস পাইছেন। তুমি দেখবা কোন জায়গার মেন্টর প্যানেলটা ভালো, কোন জায়গার মেন্টর প্যানেল ভালো, এবং তুমি দেখবা কোন জায়গার রিসোর্স ভালো। এতগুলো জিনিস তুমি ইউটিউবে ফ্রিতে দেখে ডিসাইড করো কোনটা তোমার জন্য বেটার। আমি নিজে মেডিলজিতে আছি এবং এখন আমি কিছু সেলফ অ্যাডভোকেসি করব যে কেন তোমার মেডিলজিতে যুক্ত হওয়া উচিত। এখন দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, আমি তোমাকে ভর্তি হইতে বলতেছি না, প্লিজ, আমি তোমাকে ভর্তি হইতে বলতেছি না। আমি তোমাকে বলছি যদি তোমার আসলেই মেডিকেল অ্যাসপিরেন্ট তুমি হও এবং প্রি মেডিকেল করবার ইচ্ছা তোমার থাকে, আমি তোমাকে একটা ফ্রি চান্স দিচ্ছি। সেটা কি, তুমি ইউটিউবে গিয়ে তুমি হচ্ছে সার্চ করো মেডিলজি, প্লে লিস্টের মধ্যে যাও, তুমি এখানে একটা প্লে লিস্ট পাবা, গোল্ড ডিগার্স ফ্রি প্লে লিস্ট। গোল্ড ডিগার্স ফ্রি প্লে লিস্ট আমাদের মেইন যে ব্যাচ, এই ব্যাচের নামই হচ্ছে গোল্ড ডিগার্স। এটা আবার গোল্ড ডিগার্স ভাইবো না, আমরা এবার পুরো মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা প্লেলিস্ট ফ্রি করে দিয়েছি। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর মেডিকেল অ্যাডমিশন বেসড পড়াশোনা তুমি পেয়ে যাবা। তোমার যদি ভর্তি হইতে মন না চায়, তুমি এই ফ্রি চান্সে এই পুরোটা কমপ্লিট করো। এইটাই তোমাকে একটা ভালো আইডিয়া দিয়ে দেবে
যে মেডিলোজিতে আসলে কেমন সার্ভিস হয়, কেমন পড়ানো হয়। শুধু তাই না, আমি ভিডিওর কমেন্ট বক্সে 27 ব্যাচের অ্যাসপিরেন্ট, মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, তাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে পড়াশোনা সম্পর্কিত যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করলে আমাদের মেন্টর প্যানেল সাথে সাথে তোমাকে আনসার করবে। এবং আমাদের মেন্টর প্যানেল মানে মেডিকেল কলেজে পড়ছে এমন সব স্টুডেন্টরা, টপ মেডিকেল কলেজে পড়া স্টুডেন্টরা। বুঝতে পারছো আমার কথা? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে পেইড কখন তোমরা কিনবা? যদি তোমার মনে হয়, আমি তোমাকে পেইড কিনতে বাধ্য করছি না বা বলছিও না যে তুমি পেইড কেন, কিন্তু যদি এমন হয় যে তুমি নিজের প্রতি অ্যাকাউন্টেবল না, অর্থাৎ তুমি একদিন ক্লাস করে দ্বিতীয় দিন ক্লাস করতে নাও পারো, এই অ্যাকাউন্টেবিলিটি তোমার নাই, তোমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, অর্থাৎ তুমি ঠিক মতো একই টাইমে একই দিনে যে একই ক্লাস বা অন্য একটা অধ্যায়ের উপর ক্লাস করতে বসবা, এই ধরনের দায়িত্ববোধ তোমার নাই। 3 নাম্বার কি, তোমার কম্প্যারিজনটা আসছে না, যে তোমার 27 ব্যাচের আরেকজন স্টুডেন্ট একই অধ্যায় পড়ে তোমার চেয়ে বেশি গেইন করতে পারলো, তোমার চেয়ে পরীক্ষায় বেশি নাম্বার পাইলো, এটা তো তোমার জানা দরকার যে আমি অন্যদের চেয়ে অন্তত এগিয়ে আছি কিনা, বা গতদিন আমি যে নাম্বার পাইছিলাম তার চেয়ে বেশি নাম্বার আমি পাইছি কিনা। এই এক্সাম সিস্টেমে অংশগ্রহণের জন্য হইলেও বা কম্প্যারিজনের জন্য হইলেও তুমি একটা প্রিমেডিকেল জায়গায় ভর্তি হইতে পারো। এক্সাম এবং আনলিমিটেড এক্সাম, এ কথা অলরেডি বলছি। এন্ড সবশেষে বড় ব্যাপার, 6 মাস লম্বা সময়। এই 6 মাসে তোমাকে মোটিভেটেড থাকতে হবে পড়াশোনার জন্য। সো তোমাকে মোটিভেটেড থাকার জন্য হইলেও সেই সব সিনিয়রদের সংস্পর্শে থাকা লাগবে যারা অলরেডি মেডিকেল কলেজে আছে এবং যারা প্রপারলি তোমাকে গাইড করবে। এই গাইডেন্সের ব্যাপারে আমি তোমাকে নিশ্চিত করতে পারি। এখন একটা ব্যাপার তুমি জিজ্ঞাসা করতে পারো আমাকে যে ভাই, অফলাইন এবং অনলাইন দুইটা আপনি আমাকে দেখাইছেন, আপনি আমাকে অনলাইনের দিকে কেন ঠেলতেছেন? তুমি অলরেডি কোনো না কোনো অনলাইন কোর্সে অথবা কলেজের স্যারের কাছে পড়ো বা ভাইয়ার কাছে পড়ো, সেখানে তোমার অলরেডি ছোটাছুটি হয়। একাডেমিকের ছোটাছুটি করেই তুমি পারছো না, তুমি অফলাইনে ছোটাছুটি কিভাবে করবা? আমাকে এটা বোঝাও তুমি। তোমার একাডেমিক তো ফার্স্ট প্রায়োরিটি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো যেখানে একাডেমিকের ছোটাছুটি অফলাইনে তোমার অনেকখানি মানে হচ্ছে এনার্জি শুষে নিচ্ছে, তুমি এখানে যদি অনলাইনে না যাও, অফলাইনে করা পসিবল? আমার পক্ষে পসিবল না। যদি তোমাদের কারো ইচ্ছা হয় তুমি করতে পারো, বাট আমি একেবারে নিরপেক্ষভাবে এই কথাটা তোমাকে বললাম যে অনলাইন প্রি মেডিকেল উড বি বেস্ট চয়েস ফর ইউ। ওকে, সো আমি তোমাকে দেখাইলাম, তোমরা এখনই এটা সার্চ করতে পারো, গোল্ডিগার্স ফ্রি প্লেলিস্ট, ওখানে গিয়ে এটা পাবা তোমরা। সো এটাই ছিল আজকের ভিডিও। এবং আমি জানি না এই ভিডিও কারা কারা করছো, এবং আমি একটা কথা তোমাকে বলি, এই যে এতগুলো প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সবাইকে কিন্তু আমরা মোটামুটি চিনি। এর মধ্যে অনেকে আমার স্যার আছেন, অনেকে আমার সরাসরি বড় ভাই আছেন, অনেকে আমার কলেজের অ্যালামনাই আছেন, হ্যাঁ, অনেকে আমার কলেজের সিনিয়র আছেন। তো দিন শেষে তুমি চুজ করো কোনটা তোমার জন্য বেটার। তুমি এইচএসসি 27 ব্যাচ, তোমার সেকেন্ড ইয়ার লাইফ শুরু হয়েছে, তোমার লাইফের মূল পেভমেন্ট এখন শুরু হচ্ছে, তোমার লাইফের মূল একটা বাঁক এখন শুরু। তুমি যদি এই বাঁকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ো, এখনো টাইম নষ্ট করো, ফার্স্ট ইয়ারে যেমন ভাবে টাইম নষ্ট করছো, বিশ্বাস করো তোমার মতো অনুশোচনায় আর কেউ পড়বে না। এই অনুশোচনা করতে করতে একটা টাইমে তুমি এইচএসসির আগে গিয়ে আবার পরীক্ষার আগের দিন রাত্রেবেলা ওয়ান শট ক্লাস দেখতে বসবা। নট ফেয়ার ভাই। তোর বাবা এত কষ্ট করে তোরে বড় করতেছে, ওয়ান শট ক্লাস দেখে, পরীক্ষার আগের রাত্রে ক্লাস দেখে পরের দিন সকালে পরীক্ষা দেওয়ার জন্য? প্লিজ এইটা একটুখানি চেঞ্জ কর। আর আমি জানি না এই ভিডিও কারা কারা এখনো শেষ পর্যন্ত দেখছো, যারা যারা দেখছো, আমি আমি অন্তত তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ, তোমার লাইফে কিছু না কিছু ত্রুটি আছেই। আজকের এই ভিডিও দেখে যদি মনে হয় কোনো একটা জায়গায় সংশোধন করা যায়, ওটা সংশোধন করার চেষ্টা করো। বিশ্বাস করো, তোমার অ্যাডমিশন পুরোপুরি নির্ভর করে তোমার একাডেমিক প্রিপারেশনের উপর। তোমার একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি এই জন্য তুমি যদি অ্যাডমিশনের প্রিপারেশনটা নাও, তোমার একাডেমিকটাও ভালোভাবে কমপ্লিট হচ্ছে, তোমার অ্যাডমিশনের আইডিয়াটাও ভালোভাবে আসছে। তোমার সেকেন্ড ইয়ার লাইফ শুভ হোক। সামনে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে জানাতে পারো। তোমরা সরাসরি আমাদের যে কয়জন টিচার আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা। এইচএসসি 27 ব্যাচ যে কোনো ধরনের সমস্যা ফেস করলে সেইগুলো নিয়ে পরবর্তী গাইডলাইন ভিডিও আমরা এখানে নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।